অনেক জায়গায় এই সরকার একটা বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছে, যেটা সবচেয়ে গ্রস মিস্টেক করছে তারা। সংস্কারের নামে আপনি এইভাবে প্রলং পিরিয়ড পার করা মানেই আপনি সুচিন্তিতভাবে বিএনপিকে একটা ভিলেনের কাঠ করে দাঁড়াবেন। কারণ কি, যত দিন যাবে, যত দেরি হবে, বিএনপি নেতাকর্মীরা না খেয়ে আছে। অনেক বছর ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ। জনাব তারেক রহমান যে মন্তব্যটি করেছেন, তিনি বরং আমি মনে করি অতি ভদ্রভাবে কথাটা অনেকটা কমিয়ে বলেছেন যে সম্ভাবনা না, আমি বরং দেখতে পাচ্ছি। স্বৈরাচাররা অলরেডি, আপনি যদি মিডিয়া দেখেন অথবা যদি একটু চোখ কান খোলা রাখেন, সারা বাংলাদেশে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেয়ালে কিন্তু তারা অলরেডি লেখালেখি শুরু করে দিয়েছেন, তাদের পোস্টারিং, বিভিন্ন লিফলেট বিতরণ ওপেন। সো এই বিষয়গুলো পরিষ্কার জানান দিচ্ছে যে তাদেরকে আপনার সুযোগ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এটার মানে কতটা এটা প্রসার কতটুকু এবং এটার ইম্প্যাক্ট কতটুকু, এবং সেটার ইম্প্যাক্ট অনেক ভয়াবহ হবে। আমরা বাংলাদেশের এমন একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে পার করতেছি যে বাংলাদেশে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তার লাগাম আমরা টেনে ধরতে পারছি না। এখনো বাজারে সিন্ডিকেট, সেই আওয়ামী লীগের সময়ের যারা দোসর ব্যবসায়ী, তাদের কন্ট্রোলে। এইদিকে আবার বিভিন্ন জায়গায় যখনই কেউ বাধা দিতে যাচ্ছে, হ্যাঁ, কিছু দুষ্কৃতিকারী আছে, ইটস ট্রু, কিন্তু ওই সিন্ডিকেট গ্রুপ তখন করে কি, ওই বিএনপি কিছু নেতাকর্মীকে নামে তারা অপপ্রচারণা চালিয়ে দিবে যে চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে। মানে ব্যাপার হচ্ছে এরকম যে বাধা দিতে গেলেই সেটাকেও চাঁদাবাজি বলা হচ্ছে। এই বাধা দিতে গেলে চাঁদাবাজি, মানে চাঁদাবাজিও চলছে। মানে ব্যাপারটা হয়ে গেছে ওই মিথ্যাবাদী রাখালের গল্পের মতো, যে আপনার বাঘ আসবে আসবে, মানে বাঘ আসতে একসময় সত্যি বাঘ আসতে, এখন তখন আর কেউ বিশ্বাস করেনি। তো এখন অবস্থা এমন হয়ে গিয়েছে, এই চাঁদাবাজির কথা বলতে বলতে এখন প্রকৃত দুষ্কৃতিকারী যারা, এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটগুলো কিন্তু তারা সরব। তারা বুঝে গিয়েছে যে আমরা যদি আমাদেরকে কেউ বাধা দিতে আসেই, তাহলে আমরা বলবো চাঁদাবাজির কথা, তখন আমাদেরকে রাষ্ট্র আমাদেরকে রক্ষা করবে। ঠিক তেমনি বিভিন্ন মার্কেট, বিভিন্ন জায়গার বাজারগুলো, সব জায়গাতে এখনো সেই আওয়ামী দোসর তারা সিন্ডিকেট বাণিজ্য করে যাচ্ছে, তাদের কন্ট্রোলে সবকিছু আছে। এখনো ব্যাংকিং সেক্টর বলেন, সরকারের বিভিন্ন পদে, বিভিন্ন কর্পোরেশন, সব জায়গাতে আপনার, ইভেন আপনি যদি টিসিবির কথাও বলেন, সব জায়গায় কিন্তু সেই দোসররাই এখনো। আপনি কারণ বাজার যাবেন, আপনি এখানে বাবু বাজার যাবেন, সর্বত্র তারাই নিয়ন্ত্রণ করছে। আর এই জায়গাটায় যখনই কেউ বাধা দিতে যাবে, তখন বলবে এখানে বিএনপির লোকজন চাঁদাবাজি করছে। বিএনপির মধ্য থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিছু লোক থাকতে পারে, তাই বলে যে সারা বাংলাদেশে ঢালাওভাবে যে সবাই চাঁদাবাজি করছে তা না। এই সত্যটাকে আমরা ধামাচাপা দিচ্ছি, আবার অনেক জায়গায় এটাকে মিসইউজ করছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আপনার পুলিশ প্রশাসন। ঢাকা মহানগরের ডিএমপি কমিশনার, তিনি যে ভূমিকা পালন করতেছেন, এটা সত্যিকার অর্থেই একদমই, আমি মনে করি একদম ব্যর্থ। ওনার একজন ওসি আছে, পল্লবী থানার ওসি, আমি একদম মেনশন করেই বলি, পল্লবী থানার ওসি, তিনি রাতের বেলা এক ব্যবসায়ীকে নিয়ে তার কাছে গেছেন একটা মামলার জন্য অভিযোগ করতে। সেই ব্যবসায়ীকে তিনি ঘুরাচ্ছেন ফিরাচ্ছেন, সারাদিন বসায় রাখছেন। রাত্রের বেলা তিনি ওই ব্যবসায়ীকে নিয়ে গেছেন গুলশানে কোনো একটা মদের বারে, যে দেখেন মদের বার বন্ধ। ওখান থেকে সেই ব্যবসায়ীকে নিয়ে গেছেন লামিডিয়ানে। লামিডিয়ান যাওয়ার পরে সেই ব্যবসায়ীকে দিয়ে ইচ্ছা মতো মদ খেয়েছেন, তার 52,000 টাকা বিল ধরাই দিয়েছেন। তারপরে মামলা নেননি। রাতের বেলা তার থেকে 2 লক্ষ টাকা আবার ঘুষও নিয়েছেন, তারপরেও তার মামলাটা নেননি। এর পরের দিন রাত্রেবেলা 1টার সময় আবার ওই ব্যবসায়ীকে ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলেন, আসেন আপনার সাথে একটু দেখা করি। মানে তখন ব্যবসায়ী রাত্রেবেলা যায়নি, কারণ আজকে রাতে গেলেও তাকে ওই মদের বিল দিতে হবে। এই হচ্ছে বাংলাদেশের এই ঢাকা মহানগরের একজন পুলিশ, একজন ওসির কর্মকাণ্ড। তার মানে কি, আমরা কি পরিবর্তন না, করেছি? শুধুমাত্র যতটুকু শুনেছি সকল ওসি যারা রয়েছে ঢাকাতে সবাইকে 2008 সালের পরে যারা রিক্রুটেড হয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা স্পষ্টতই আসলে গত সরকারের আমলেই ঘটেছে। আমার কথা হচ্ছে, বৈপ্লবিক সরকার বলতে কি বোঝায় সাগর ভাই? আপনি তাকে অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে আসেন। বৈপ্লবিক সরকার মানে আপনি বিপ্লব হইল, বৈপ্লবিক পরিবর্তন তো হইতে হবে, রেভলিউশনারি চেঞ্জ হইতে হবে। আমার এখানে বাংলাদেশে 18 কোটি জনগণের দেশ, এই দেশে আপনার কর্মদক্ষ লোকের অভাব নাই ভাই। আমার বাংলাদেশ থেকে সারা বিশ্বে বিভিন্ন কান্ট্রিতে লোকজন কাজ করছে, প্রচুর অবসরপ্রাপ্ত কর্মক্ষম লোকজন আছে।
আওয়ামী লীগের সময় প্রচুর লোককে চাকরিচ্যুত করা হয়েছে পলিটিক্যাল কারণে। আপনার কে বলছে লোকের অভাব নাই? আপনি এখানে ডিএমপি কমিশনার যদি বানাইতে পারেন একজন অবসরপ্রাপ্ত লোককে এনে, আপনি যদি পুলিশের আইজিপি বানাইতে পারেন একজন অবসরপ্রাপ্ত একটা লোককে, আপনি থানাগুলোতে আপনার সেই পুরনো ব্যাচের লোকজনকে আনলে কি সমস্যা হতো? কেন আপনার 2008 এর রিক্রুটেড লোক আনতে হবে? তো এরকম অনেকগুলো জায়গা আছে, গ্যাপ আছে। আচ্ছা, তারপরে অনেক জায়গায় এই সরকার একটা বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছে, যেটা সবচেয়ে গ্রস মিস্টেক করছে তারা। বিএনপিকে প্রতিপক্ষ কেন বানাবে? প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী দোসররা, প্রতিপক্ষ হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তারা বাদে বাকি সবাই মিলে আমরা আন্দোলন করে যদি আজকে এই অবস্থায় এসে থাকি, তার মানে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। সে ঐক্যবদ্ধ না থেকে আমরা করি কি, এই বিএনপি নামে অপপ্রচার চালিয়ে আমরা তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে আমরা ওই আগের সেই দোসরদেরকেই সুযোগ দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের মধ্যে একটা ইগো কম্পিটিশন চলছে। ইগো কম্পিটিশন কিরকম? বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্বে যারা আছেন তারা চিন্তা করছেন যে আমাকে প্রমাণ করতে হবে আমি সঠিক, তিনি ভুল করলেও তিনি সঠিক, এই পন্থায় চলছেন। আবার এই যে আমাদের সেনাবাহিনীর কথাই যদি আমি উদাহরণ দিই, সেনাবাহিনীতে আমাদের অনেক দিনের দাবি দেওয়া অনেক কিছু চলছে, কিন্তু সেখানে যারা নেতৃত্বে আছে ওই কর্মকর্তারা তারা ঐক্যবদ্ধ হয়ে আগাতে পারছে না। কারণ কি, প্রত্যেকেই মনে করে আমি যদি এটা অ্যাপ্রুভ করাইতে পারি আমি ক্রেডিট পাবো, অমুকে ভাবছে আমি যদি অ্যাপ্রুভ করাইতে পারি আমি ক্রেডিট পাবো, আমি যদি চিফ অ্যাডভাইজারের কাছে নিতে পারি আমার এতে ক্রেডিট, আমি যদি সেনাপ্রধানের কাছে নিতে পারি আমার এতে ক্রেডিট। এই ইগো ক্লাসে, ইগো কম্পিটিশনে অনেক নেতৃত্বের ভাগাভাগি চলছে। আসল কাজগুলো কিন্তু পারপাসটা কিন্তু সলভ হচ্ছে না। মাঝখানে ভিকটিম যারা, তারা কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছাতে পারছে না। ঠিক একইভাবে বিভিন্ন ক্ষেত্রে আছে। আপনার এই জনপ্রশাসন বলেন, অ্যাডমিন ক্যাডার বলেন, পুলিশ বলেন, সব জায়গায়। আচ্ছা, তারপরে হচ্ছে এই সুযোগে আওয়ামী লীগের সময়ের বিভিন্ন কর্মকর্তারা, যেমন ধরেন এখন পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন নেতা আছে, কর্মকর্তা, তাদের ভাই ব্রাদার এখনো কিন্তু পুলিশে আছে, আর্মিতে আছে, সেনাবাহিনীতে আছে। যেমন ধরেন ওই যে ইয়া মন্ত্রী ছিল যে শরীয়তপুরের বাড়ি, এনামূল হক শামীম, তার আপন ভাই এখনো সার্ভিং না, কি করে থাকতে পারে? এরকম অনেক মানুষ আছে যারা গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আছে। তো এগুলো তো আমরা কিছু সরাইনি। আমরা বৈপ্লবিক পরিবর্তন দূরের কথা, আমরা দোসরদেরকে জায়গায় রেখে দিয়েছি। এগুলো হচ্ছে না। তারপরে আপনি দেখেন যে আপনার এই যে বর্তমান আমাদের যে যারা এখন নতুন দল গঠনের কথা চিন্তা করে, আচ্ছা নতুন দল আপনি গঠন করবেন, নতুন দল গঠন করতে গেলে আপনার লোকজন লাগবে না? এখন আপনার লোকজন যখন এই নতুন দলে যোগ দিবে, আপনার বার্তাটা কি? কি কারণে আপনার সাথে লোকজন যোগ দিবে? আপনার বিশেষ পার্থক্যটা কি তৈরি করছেন? হাউ অ্যান্ড হোয়াট ক্যাপাসিটি বা হোয়াট ইসে, কোন যোগ্যতা বলে, কোন কোয়ালিফিকেশনের কারণে বা কোন বিশেষত্বের কারণে আপনাকে সাধারণ জনগণ আপনার দলে যোগ দিবে? কোন বিশেষত্বের কারণে লোকজন আপনাকে বিএনপি থেকে বেটার ভাববে, জামাত থেকে বেটার ভাববে, জাতীয় পার্টি থেকে বেটার ভাববে? আমাকে তো সেটা দেখাইতে হবে। সেই সুযোগটা তারা যখন সরকার গঠন করে, সাথে সাথে তারা বিরাট কিছু পরিবর্তন যদি আনতে পারত, তাহলে তারা দল গঠন করে জনপ্রিয়তা অর্জন করতে পারত। তারা বিপুল বা একটা ইম্প্যাক্টফুল কোনো চেঞ্জ না দেখাতে পারলে, তারা নতুন দল গঠন করলে সেই দল জনপ্রিয়তা পাবে না। আর জনপ্রিয়তা না পেলে যোগ্য লোকগুলো এই দলে যোগ দেবে না। আমাকে যদি আপনি প্রশ্ন কিন্তু এর করেন, সবকিছুর সমাধান কি নির্বাচন কিনা? ব্যর্থতার কথা বললেন সরকারের এই নির্বাচন ক্যানট বি দ্য অনলি সলিউশন ভাই। আপনি নির্বাচন দিবেন, অবশ্যই হ্যাঁ, নির্বাচন আগে দিতে হবে, নির্বাচনের জন্য বেশি দেরি করা যাবে, দ্যাটস ট্রু। কিন্তু আপনি এরকম হযবরল অবস্থায় যদি নির্বাচন দেন, তাহলে তো আসলে সমাধান আসলো না। আমাদের তো কিছু কিছু জিনিস ঠিক করতে হবে। কিছু জিনিস আছে রাজনৈতিক গভর্নমেন্ট ক্ষমতায় আসা ছাড়া এটা সমাধান করা সম্ভব না। বাট আবার কিছু জিনিস আছে যেটার সমাধান আপনার রাজনৈতিক গভর্নমেন্ট পারবে না, পারবে অন্তর্বর্তীকালীন সরকার। ওই জায়গাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের হাত দেওয়া উচিত ছিল, যেই জায়গাগুলোর পরিবর্তন কখনোই বাংলাদেশে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট করবে না। এখন তারা সেই পরিবর্তনটা করতে গেলে তাদের যোগ্য, খুব সাহসী, যেটা আমরা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট পিরিয়ড দেখেছিলাম, ব্যারিস্টার মইনুল, আমাদের জেনারেল মতিন সহ অনেক বাঘা বাঘা লোকজন, আকবর আলী খান, তারপরে আপনার অনেক চমৎকার কিছু ব্যক্তিত্ব, তারা তখন উপদেষ্টা ছিলেন। এখন কারা? এখন একজন দুজন বাদে আপনি সত্যিকার অর্থে দেখেন না। আমি তো তাদেরকে কাউকে আমি ১০০ মধ্যে আমি 50 উপরে মার্কস দিতে পারি না। আমাকে অনেকে তো 30 মার্কস দিতে হবে ১০০ মধ্যে। এখন যারা উপদেষ্টা আছে, আমি তাদের মধ্যে ২-১ জন বাদ দিলে বাকি যারা আছে তাদেরকে আপনি ১০০-তে ৩০ উপর মার্কস আমার কাছে পাবে না। আবার ২-১ জন যোগ্যতা আছে, যেমন আসিফ নজরুল, তার যোগ্য, কোয়ালিফিকেশনে কোনো ঘাটতি নেই। কিন্তু তিনি তো হিপোক্রেসি ফলো করছেন।
তার যেই কথাবার্তা যা বলতেন, যে কাজকর্ম যা যা তিনি বিভিন্নভাবে তার টক শো অতীতে যা দেখছি, আমরা তো আসলে তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। আজকে আমারই কথা বলতে লজ্জা করে টক শোতে। কেন? কারণ এই আসিফ নজরুলের কারণে আমাকে মানুষ বলবে, এই যে মিয়া মেজর রেজা আপনি এত কথা বলতেছেন, ক্ষমতায় বসলে আপনিও কাজটির মতো করবেন না। আমাদেরকে ওই প্ল্যাটফর্মে, আমরা যারা নিরপেক্ষ প্ল্যাটফর্মে কথা বলি, আমরা যারা ক্রিটিসিজম করি, আমাদের অবস্থাটা আজকে একটা লজ্জাজনক অবস্থা আমরা পড়ে গিয়েছি। আমরা যতজনেই কথা বলি। এখন কোন এখন জনগণ এখন আমাদেরকে মানে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, বিশেষ করে বিএনপি নির্বাচন চাচ্ছে, কিন্তু বিপরীতে সরকার এবং দেশের একটা অংশ মনে করছে যে না, নির্বাচন হ্যাঁ, এখন দেওয়া উচিত নয়, এটা কারেক্ট। এখন আগে সংস্কার দিতে হবে এবং সংস্কারের আগে বিচার করতে হবে, এই ধরনের কিছু শর্ত এবং না, অজুহাত দেওয়া ইয়া হচ্ছে। ভাই, সাগর কিন্তু ভাই, জনাব তারেক আসলে কি রহমান যে আশঙ্কা প্রকাশ করেছেন, যতই এসব অজুহাতের সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়া, তত বেশি আসলে দোসররা কারেক্ট, জেকে বসবে। এই কারেক্ট। জায়গাটা আপনি যদি একটা জিনিস এক দেখেন, মিনিটে শেষ করবেন, শেষ মন্তব্য করে। কারেক্ট। সংস্কারের কথা বলে কালক্ষেপণ করা হচ্ছে। জাস্ট প্রোক্রাস্টিনেশন হচ্ছে। অ্যাকচুয়ালি কোনো কাজ হচ্ছে না। সংস্কারের নামে আপনি এইভাবে প্রলং পিরিয়ড পার করা মানে আপনি সুচিন্তিতভাবে বিএনপিকে একটা ভিলেনের কাঠগড়ায় দাঁড়াবেন। কারণ কি, যত দিন যাবে, যত দেরি হবে, বিএনপি নেতাকর্মীরা না খেয়ে আছে। অনেক বছর ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ। তারা এই যে আপনাদের এখানে শহীদুল ইসলাম বাবুল আছেন, জিজ্ঞেস করেন গত 15 বছরে 2 টাকা কামাই করতে পারছে নাকি? কিন্তু তার কর্মীদেরকে চালাইতে হয়নি, দল চালাইতে হয়নি। কিভাবে চালাইছেন তারা? এখন এই মানুষগুলো এত বছর পরে এটলিস্ট কথা বলার সুযোগ পেয়েছেন, একটা প্ল্যাটফর্মে আসতেছেন। এখন ওনাদেরকে কর্মীদেরকে চালাইতে হবে না, এলাকায় যেতে হবে না, উনি একটা গাড়ি নিয়ে এলাকায় যাবেন, একটা রোড শো করবেন, ওনার টাকা পয়সা কোথায় পাবেন সে? এখন এই মানুষগুলো তো চাইবে কিছু ইনকাম করতে। এখন সেই অবস্থার মধ্য দিয়ে একটা কথা আছে, অভাবের স্বভাব নষ্ট। আপনি মারাত্মক অভাবে ফেলে দিয়ে আপনি যদি স্বভাব চেক করা শুরু করেন, এটা তো ভুল হবে। এখন বিএনপি একটা মারাত্মক একটা অভাবের মধ্যে আছে। সো আমাদেরকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যাতে তারা ক্রাইসিসের মধ্যে না পড়ে। বিএনপিকেও একটা, না শুধু, সব রাজনৈতিক দলকে একটা কমফোর্টেবল প্ল্যাটফর্ম দিতে হবে। যাতে তারা, ওই ব্যবসায়ীরা টুকটাক ব্যবসাও করতে পারে, পলিটিক্যাল প্ল্যাটফর্মটা তারা পায়, একই সাথে আপনি সংস্কারও করতে পারেন। কিন্তু সেটা যেহেতু করা হচ্ছে না, তারা সংস্কারের নামে আপনারা কালক্ষেপণ করছেন কেন? আর যদি সংস্কার করেন, সংস্কার কার্য চলতে থাকুক, পলিটিক্যাল দলগুলোর সাথে আলোচনা চলতে থাকুক, তাদেরকে একটা কমফোর্ট জোন দেন। আপনাকে একটা কমফোর্টেবল অবস্থানে সবাইকে রাখতে হবে, উইন উইন অবস্থান রাখতে হবে। আপনি তাদেরকে বিরোধী বানিয়ে দিয়ে, আওয়ামী লীগও তাদেরকে চাপের মধ্যে রাখছে, আপনারাও তাদেরকে বিএনপিকে চাপের মধ্যে রেখে এখন সংস্কারের নামে আপনারা দেরি করছেন। তখন তারা কি অস্থির হয়ে যাবে না? আর এই আপনার, তার মানে আপনারা জানেন অস্থির হয়ে তারা একটা ভুল করতে পারে। আর সেই ভুলের সুযোগ আপনি কেন দিচ্ছেন? যাতে বিএনপি ভুল করে ফাঁদে পড়ে, সেই ভুলের কারণে আবার বিএনপিকে আপনারাই আবার অপবাদ দিতে পারেন। এটা তো একটা পরিকল্পিত, আমি মনে করি, কনস্পিরেসি হচ্ছে বিএনপির নামে।